ঠিক 1.5 মাসের সময়কাল। তার সরকার যে কঠোর অবস্থানে চলবে তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় আসছে গুন্ডা দমন বিল, যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। যারা অপরাধ করেন, যারা গুন্ডামি করেন বা সমাজবিরোধী কার্যকলাপ করেন, দাঙ্গায় জড়িত থাকেন, তাদের জন্য কঠোর থেকে কঠোরতর আইন আনতে চলেছে সরকার। কিন্তু তাহলে বিতর্কের জায়গাটা কোথায়? এই বিল নিয়ে ইতিমধ্যে বিল পেশ হলো না, তার আগেই এত বিতর্কের জায়গা কোথায়? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তাকে পোশাকি নাম দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এতে মানে বিল পেশ হলো না, তার আগেই এত বিতর্ক রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে। অলরেডি যার খসড়া যা এসছে আর কি সামনে, বিরোধীরা তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও একটা কৌতূহল তৈরি হয়েছে বিলটা নিয়ে। এক্ষেত্রে গুন্ডা কারা, গুন্ডার সংজ্ঞা কি, বা সমাজবিরোধী কারা? দেখো, গুন্ডার সংজ্ঞাটা জানার আগে বুঝতে হবে যে গভর্নমেন্ট কেন এই বিলটা আনছে। গভর্নমেন্ট এই বিলটা আনছে একটাই কারণে, একটা পারসেপশন তৈরি করার জন্য। প্রাইমারি উদ্দেশ্য একটা পারসেপশন তৈরি করার জন্য যে পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে, এবং সেটা একটা ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল বা গোটা দেশকে একটা বার্তা দিতে চাইছে, বা গোটা স্টেটকে একটা বার্তা দিতে চাইছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন রয়েছে। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যে অভিযোগ উঠত যে তোলাবাজি, সিন্ডিকেট, একাংশের বেপরোয়া ভাব, আইন না মানা, আইন হাতে তুলে নেওয়া, এই জায়গাটাকে নতুন গভর্নমেন্ট, একটা যে গভর্নমেন্ট যেটা হিউজ একটা ম্যান্ডেট নিয়ে এসছে, তারা এটাকে একদম কঠোর হাতে দমন করতে চাইছে। এটা সরকারের থেকে বলা হচ্ছে। আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সম্ভবত এই কথাটা বলেছেন যে পারপাসটা কি। এখন এই পারপাসটার জন্য যে বিল আনা হচ্ছে, এই বিলের যে নানা রকম ধারা রয়েছে সেইটা একটা বিতর্কের জায়গা তৈরি করছে, এবং সেটা সঙ্গত কারণেই করছে বিতর্কের জায়গাটা। আচ্ছা, পশ্চিমবঙ্গে আইনের শাসন কায়েম থাকবে, এটা কে না চায়? প্রত্যেকটা মানুষই চায়, সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষই চায় পশ্চিমবঙ্গে আইনের শাসন কায়েম থাকবে। কিন্তু সেটা করতে গিয়ে যদি কারো ব্যক্তি স্বার্থ লঙ্ঘিত হয়, যদি সরকার এরকম হয় যে সরকার মনে করে যে কেউ একজন সমাজবিরোধী, বা সে সমাজবিরোধী হয়ে ওঠার সম্ভাবনা আছে, কার্যকলাপে লিপ্ত সম্ভাবনাটা, তাহলেও সরকার, তাহলেও পুলিশ চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে। এই জায়গাটাকে একটা শঙ্কা তৈরি হয়েছে যে যে মৌলিক অধিকার, এবং গ্রেপ্তার করলে তার যে রক্ষা কবচ, আইনি রক্ষা কবচ, তার যে সেখানে গিয়ে আইনি লড়াই, সেই পরিসরটাও খুব সীমিত হয়ে যাচ্ছে। এইখানেই হচ্ছে কনসার্ন। এই প্রাথমিক আলোচনার পরেই যে তোমার মৌলিক প্রশ্ন, যেটা তোমার যে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যে গুন্ডা কারা, সরকার কাদের গুন্ডা বলে চিহ্নিত করছে, বা গুন্ডার সংজ্ঞা কি বলছে। বিস্তারিত একটা বিল, সেজন্য আমি আজকে পুরো কাগজপত্র নিয়েই বসেছি। সরকার বলছে যে গুন্ডা হলো তারাই যে ব্যক্তি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে অভ্যাসগতভাবে সমাজবিরোধী কাজ করে, তাকেই গুন্ডা বলা যাবে। যে কেউ অস্ত্র আইন, মাদক আইন, অনৈতিক পাচার প্রতিরোধ আইন, বিস্ফোরক আইন বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট গুরুতর ধারায় অপরাধ করলে, অথবা এই ধরনের অপরাধে যুক্ত থাকার চেষ্টা করলে, তাকে এই আইনের অধীনে আনা যাবে। এবং এর ফলে শুধু অপরাধ সংঘটিত হওয়ার পর নয়, অপরাধের সম্ভাবনা বা পুনরাবৃত্তি রোখার জন্য পুলিশ বা প্রশাসন আগাম ব্যবস্থা নিতে পারে। ধরো কারোর বিরুদ্ধে কোনো ফৌজদারি কেস মামলা রয়েছে, কারোর বিরুদ্ধে একটা গুন্ডামিরই অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা ভাঙা ইত্যাদি, এবং হয়তো কনভিক্টেড নয়, পুলিশ চাইলে অ্যান্টিসিপেট করে শুধুমাত্র যে এ আবার করতে পারে, অনুমানের ওপর করতে পারে। দুই, এখানে বলা হচ্ছে যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিও এখানে ডিফাইন করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে সমাজবিরোধী কারা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতে পারে, বা কারোর জন্য সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারে, এরকম সব কাজই হচ্ছে সমাজবিরোধিতার সংজ্ঞার মধ্যে পড়বে। এবং বলা হয়েছে যে এর মধ্যে কি কি এলিমেন্ট আছে: জনশৃঙ্খলা নষ্ট করা, মানুষের জীবন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করা, আইনসম্মত ব্যবসা বাণিজ্য বা পেশায় বাধা দেওয়া,
বেআইনিভাবে কারো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল করা, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করা, খনি, বালি, পাথর বা প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে উত্তোলন করা, বন্যপ্রাণী বা বনজ সম্পদের ক্ষতি করা। দেখো, এই যে প্রতিটা জিনিস তৃণমূল জমানায় সব করা হয়েছে, অস্বীকার করার জায়গা নেই, অস্বীকার করার জায়গা নেই। এই যে কারো স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখল করা, কলকাতারই একজন তৃণমূল নেতা বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাইপাসের পাশে একজনের জমি জবরদখল করে নিয়ে নেওয়া, এবং সেই জমির হয়তো মূল্য 1 কোটি টাকা, তাকে একটা নামমাত্র টাকা হাতে চুইয়ে দিয়ে ব্যাস তাকে নিয়ে নিয়েছে। এই সবই কিন্তু আমি বলছি যে সরকার যেটার জন্য আনছে সেই কারণগুলোর উপাদান পশ্চিমবঙ্গে রয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখল, লোককে ভয় দেখানো, ঠিক আছে, ভয়ঙ্কর করাপশন, এবং এই যে বালি, পাথর, বেআইনি পাচার, কয়লা পাচার, বনের গাছ কেটে নেওয়া, সব আছে ভিতরে। এগুলো সব পশ্চিমবঙ্গে বারবার খবরে এসেছে, ঠিক। কিন্তু তার সত্ত্বেও সরকার সেটাকে কার্ভ করার জন্য করতে সরকার চাইছে, এটা নিয়ে কেউ হয়তো আপত্তি করবে না, কিন্তু যেভাবে কার্ভ করতে চাইছে সেই পন্থা এবং বিলে যে প্রস্তাব রয়েছে, সেইখানে একটা মানুষের মনে একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন উঠছে যে তাহলে ব্যক্তি স্বাধীনতার জায়গাটা কি খর্ব হয়ে যাচ্ছে না? এই ভয়ের জায়গাটা কোথায়? দেখো, এই ভয়ের জায়গাটা যদি তুমি পরিষ্কারভাবে জানতে চাও, তাহলে হচ্ছে যে দেখো, তোমাকে কতগুলো জিনিস এখানে দেখতে হবে। বলা হচ্ছে চার্জশিট বা মামলা না হলেও আটক করা যেতে পারে। মানে ধরো, কোনো ব্যক্তির বিরুদ্ধে আগে মামলার চার্জশিট থাকতেই হবে এরকম নয়, কারোর বিরুদ্ধে কোনো চার্জশিট নেই, কিন্তু পুলিশের কাছে যদি এরকম রিপোর্ট থাকে যে কোনো ব্যক্তি সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত, তাহলে সেই রিপোর্টের ভিত্তিতেই মানে তাকে আটক করা যেতে পারে। এখন ধরো পুলিশের কাছে রিপোর্ট, পশ্চিমবঙ্গে বিরোধীদের বরাবর বাম জমানায় তৃণমূলের অভিযোগ, তৃণমূল জমানায় কংগ্রেস, সিপিএম এবং বিজেপির অভিযোগ ছিল যে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা। ঠিক, বুড়ি কেস মালদা মুর্শিদাবাদে রয়েছে যে পুলিশ মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। এখনো বিরোধীরা আবার এই গভর্নমেন্ট 1.5 মাস তার মধ্যে অভিযোগ উঠতে শুরু করেছে। সব এই যে গত শুক্রবার দিন যে মামলায় আমি মুক্তি পেলাম, সেই মামলাটাই তো সাজানো। আদালতে এসে সাক্ষীরা বলছে যে আমরা চিনি না, আমরা জানি না। তো এই মামলা সাজানো নয়, একেবারেই পরিষ্কার। তাহলে 4 বছর ধরে তো আজকে আমি এটা বলতে চাই না বলে, না তুমি বলো বিষয়টা। এটা 4 বছর ধরে একটা মামলা 2022 থেকে এই যে চললো 2026 পর্যন্ত, আদালতে বারবার গিয়ে যে হয়রানি, এটা তো সাজানো মামলা, আদালতে প্রমাণ হলো না। তার জন্য আমায় কিচ্ছু করতে হয়নি, নর্মাল প্রসিডিওরে আদালতে যেভাবে শুনানি হয় সেভাবে শুনানি হয়েছে। কোনো সাক্ষী দাঁড়াতে পারেনি, এসে সব সাক্ষীরা এসে বলছে যে চিনি না, আমি তো ঘটনা সম্পর্কে জানি না। ঘটনাটা কি না, দিলীপ ঘোষের একটি বাইট দা ওয়ালের সমাজ মাধ্যমে উঠেছিল। বলা হয় যে 4 জনকে দিয়ে মামলা করিয়ে দেওয়া হয়, এফআইআর করিয়ে দেওয়া হয় যে এতে সমাজের সম্প্রীতি নষ্ট হচ্ছে, ব্যাস হয়ে গেল। এখন আজকে প্রসঙ্গে ফিরে আসি, তাহলে পশ্চিমবঙ্গে যখন এরকম রেকর্ড রয়েছে যে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার একটা অভিযোগ যখন রয়েছে, তাহলে এই যে ধারার কথা বলা হচ্ছে যে পুলিশের কাছে যদি রিপোর্ট থাকে, কি রিপোর্ট, সেই রিপোর্টের বেসিস কি, হু উইল ডিসাইড দ্যাট, এবং তার ভিত্তিতে কাউকে সমাজ বিরোধী বলে দাগিয়ে দিয়ে তাকে অ্যান্টিসিপেট করেই করা যেতে পারে। বিলে এটাও বলা হয়েছে এমন নির্দেশ দেওয়ার আগে সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তিকে একটা শোকজের সুযোগ দিতে হবে, কিন্তু জনস্বার্থে বা পরিস্থিতির বিবেচনায় সরকার তাৎক্ষণিক পদক্ষেপও করতে পারে, মানে শোকজ না দিলেও চলবে তাৎক্ষণিক ঘটনায়। এটা উদ্বেগের জায়গা। সেকেন্ড থিং, যে সর্বোচ্চ কতদিন আটকে রাখা যাবে, বলা হয়েছে যে এই আইনের অধীনে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত আটক রাখা যাবে। অর্থাৎ একবার আটক করার নির্দেশ জারি হলে এবং তার পরবর্তী পর্যায়ে অনুমোদিত হলে অভিযুক্তকে 1 বছর পর্যন্ত আটক রাখা সম্ভব, বিনা চার্জশিটে। হ্যাঁ, তো দেখছি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। এর উপর নজরদারির জন্য একটা অ্যাডভাইজারি বোর্ড বা পরামর্শদাতা বোর্ড গঠন করা হবে, এটা বলা হয়েছে। একটা অ্যাডভাইজারি বোর্ড, এটা কি একটা রক্ষা কবচ বলছো? দেখো, সেটাও যে কতটা দুর্বল বলে বিরোধীদের অভিযোগ বা আইনি পর্যবেক্ষকদের অনেকেরই অভিযোগ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য অলরেডি বলেছেন
যে এটা নিয়ে রাজ্য সরকার এক বা একাধিক অ্যাডভাইজারি বোর্ড করতে পারে। এক বা একাধিক হয়তো এখানে এই কারণেই বলেছে, হয়তো রিজিয়ন ওয়াইজ, হয়তো উত্তরবঙ্গের জন্য একটা অ্যাডভাইজারি বোর্ড, দক্ষিণবঙ্গের জন্য একটা অ্যাডভাইজারি বোর্ড, এরকম হয়তো হতে পারে বলে আমার পড়ে মনে হচ্ছে। বলা হচ্ছে প্রতিটি বোর্ডে একজন চেয়ারম্যান থাকবেন, যিনি হাইকোর্টের বিচারপতি বা প্রাক্তন বিচারপতি। সঙ্গে থাকবেন আরো 2জন সদস্য, যাদের হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হবে। এখন দেখো, এবং এও বলা হয়েছে কোনো ব্যক্তিকে আটক করার পর 3 সপ্তাহের মধ্যে সরকারকে সেই মামলার নথি অ্যাডভাইজারি বোর্ডের কাছে পাঠাতে হবে। বোর্ড দেখবে এই ব্যক্তিকে আটক রাখা যথেষ্ট কারণ আছে কিনা। প্রথম কোয়েশ্চেন আমার, এবং বিকাশবাবুও বলছেন বা বামেরাও বলছেন, বিরোধীরা বলছেন যে 3 সপ্তাহ পরে 3 সপ্তাহের মধ্যে, তো 3 সপ্তাহ ইজ কোয়াইট এ লং টাইম। 21 দিন, 21 দিন অনেকটা সময়। তাহলে তার 21 দিন কিছু বলার জায়গা নেই। 2 হচ্ছে যে দেখো ভারতবর্ষে এখন যেটা হয়ে গেছে, যে বলছে প্রাক্তন বিচারপতি নেতৃত্বাধীন চেয়ারম্যানের বোর্ড, তো বিরোধীরা যে কোয়েশ্চেনটা তুলছেন যে দেখা যাচ্ছে যে আজ যিনি বিচারপতি, কাল তিনি বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাজনৈতিক আজ যিনি বিচারপতি, কাল তিনি রাজ্যপাল। তাহলে এই যে অ্যাডভাইজারি বোর্ড, এইটার উপরে আস্থা মানুষের রাখাটাও একটা চ্যালেঞ্জের জায়গা। থাকবেই করে না করে আমি বলছি না। বলছে বোর্ড চাইলে আটক ব্যক্তির বক্তব্য শুনতে পারে, প্রয়োজন মনে করলে ব্যক্তিগত শুনানির সুযোগও দিতে পারে, তবে সাধারণভাবে আটক ব্যক্তি আইনজীবীর মাধ্যমে বোর্ডের প্রতিনিধিত্ব করার অধিকার পাবেন না। দুর্বল রক্ষা কবচ অত্যন্ত। সাধারণভাবে আটক ব্যক্তি আইনজীবীর মাধ্যমে বোর্ডে প্রতিনিধিত্ব করার অধিকার পাবেন না। বিশেষ ক্ষেত্রে বোর্ড অনুমতি দিলে আইনজীবী রাখা যেতে পারে। ভয়ঙ্কর বিষয় মনে হচ্ছে। এইটা নিয়ে বামেরা প্রশ্ন তুলছে বা বিরোধীরা প্রশ্ন তুলছে। এটা কোথাও কি মৌলিক অধিকারের একটা প্রশ্ন? ওইটাই তো বলছে যে মৌলিক অধিকারের জায়গাটা, যে মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং সংবিধান যে ফান্ডামেন্টাল রাইটটা দিয়ে রেখেছে, সেই রাইটের কোনো একটা জায়গায় এখানে এটা তো হনন হচ্ছে বলে অভিযোগ। যেহেতু আইনজীবীও দিতে পারবে না একটা সার্টেন টাইম পর্যন্ত। বলেছে বোর্ড যদি আটক রাখার যথেষ্ট কারণ আছে বলে মনে করে, তাহলে সরকার আটক রাখার নির্দেশ বহাল রাখতে পারবে। আর বোর্ড যদি বলে যথেষ্ট কারণ নেই, তাহলে সরকারি নির্দেশ বাতিল করে ব্যক্তিকে ছেড়ে দিতে হবে। বোর্ড নিয়েও তো প্রশ্ন, বোর্ড নিয়েও প্রশ্ন। তুমি যেটা বললে, এখন আমি জানি না যে বোর্ডের এটাকে আরো ফাইন ইয়েতে পড়তে প্রিন্ট দেখতে হবে যে বোর্ডের যে ডিসিশন সেটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যাবে কিনা। নর্মালি সিঙ্গেল বেঞ্চের যেমন হয় আদালতে, এইখানে চ্যালেঞ্জ করা যাবে কিনা সেটাও একটা দেখতে হবে। বিলে একটা বলা হয়েছে যে আটক ব্যক্তির অধিকার কি আছে। আটক ব্যক্তির অধিকার বলা হয়েছে কাউকে আটক করা হলে তাকে নির্দেশ পড়ে শোনাতে হবে এবং তার একটি কপি দিতে হবে। কেন তাকে আটক করা হয়েছে তার কারণও জানাতে হবে। সাধারণত 5 দিনের মধ্যে তাকে সেই কারণ জানানো বাধ্যতামূলক। তবে সরকার চাইলে কিছু তথ্য গোপন রাখতে পারবে, যেমন কোনো গোপন সূত্রের পরিচয় প্রকাশ পেয়ে যেতে পারে, অথবা তথ্য প্রকাশ করে জনশৃঙ্খলা, জননিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষতি হতে পারে। এমন ক্ষেত্রে তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকবে না। আটক ব্যক্তিকে রাজ্য সরকার ও অ্যাডভাইজারি বোর্ডের কাছে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে। সংশোধনাগারে আটক থাকলে তাকে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার যুক্তিসঙ্গত সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু এইটা পড়ে সাধারণভাবে কি মনে হচ্ছে, এটা ভয় পাওয়ার জন্য যথেষ্ট। আমার বক্তব্য হচ্ছে যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, তোলাবাজ, সিন্ডিকেট যারা চালায়, এরকম কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে সুনির্দিষ্ট, সাধারণ মানুষের কোনো আপত্তি নেই। কিন্তু যেটা আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, দ্য ওয়ালকে বলেছে যে ধরো পলিটিক্যালি পশ্চিমবঙ্গে, যেটা আমি বললাম, রাজনৈতিক কারণে বিরোধীদের মিথ্যে মামলা ফাঁসানোর অভিযোগ রয়েছে, হ্যারাসমেন্টের অভিযোগ। তাহলে আজকে এইটাকেই তো খাড়া করে বিরোধীদের যে আশঙ্কার জায়গা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলছেন যে কোনো একটা জায়গায় শুধু সমাজ বিরোধী বলে দাগিয়ে দিয়ে তাকে অ্যারেস্ট করা যেতে পারে, প্রিভেন্টিভ ডিটেনশন একদম। এবং কোথাও ভোট আছে, সেখানে বিরোধী পার্টির ক্যাডারকে তুলে নেওয়া হতে পারে যে সমাজ বিরোধী বলে। তো এটা পলিটিক্যাল মিসইউজের একটা আশঙ্কা, বড় আশঙ্কা। আরো বড় কথা হচ্ছে যে ধরো কাউকে সরকার বলছে সমাজ বিরোধী বা গুন্ডা বলে দাগিয়ে দিচ্ছে বা বলছে হয়তো সে গুন্ডাই, তাকে যদি কেউ আশ্রয় দেয় বা লুকোতে সাহায্য করে, তারও কারাদণ্ডের বিধান আছে এবং সর্বোচ্চ 2 বছর।
আমি একটা কথা বারবার বলছি যে আমাদের আমি যেটা বলতে চাইছি, যেটা ভুল বোঝার জায়গা যেন না থাকে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন থাকবে, পশ্চিমবঙ্গে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, বেআইনি পাথর পাচার, বেআইনি কয়লা পাচার, গরু পাচার এগুলো হবে না, এবং পশ্চিমবঙ্গে যারা ব্যবসায়ী তারা তোলাবাজির শিকার হবেন না। সাধারণ মানুষ তারা বাড়ি বাড়াতে গেলে তারা কার কাছ থেকে স্টোন চিপ, কার কাছ থেকে সিমেন্ট কিনবেন সেটা কেউ খবরদারি করবেন না, এবং তাদের কাছ থেকে কেউ তোলা তুলবেন না যে মাসিমা আপনি বাড়ি বানাচ্ছেন আমাদের পাড়ার চাঁদা দিতে হবে 1 লাখ টাকা, এটাও কেউ করবেন না। এটা তো আমরা চাই, প্রতিটি নাগরিক চায় এটা। কিন্তু কোনো একটা জায়গায় দেখতে হবে যে মানুষের ফান্ডামেন্টাল রাইটটা কোথায় খর্ব হচ্ছে কিনা। আমি একটা ঘটনা আজকে বলতে চাই। আজ থেকে কিছু বছর আগে হায়দ্রাবাদে সম্ভবত একটি ধর্ষণের ঘটনা ঘটে, এবং সেখানে যে অভিযুক্ত তাকে না গণধর্ষণের ঘটনা ঘটেছিল, যে একজন অভিযুক্ত বা একাধিক অভিযুক্ত, তাদের পরের দিন সকালবেলা দেখা যায় যে পুলিশি এনকাউন্টারে মনে পড়েছে মেরে দেওয়া হয়েছে, ব্রিজের নিচে সম্ভবত, ব্রিজের নিচে। তো কথা হচ্ছে এবং তারা নাকি হঠাৎ করে পুলিশ কাস্টডি থেকে পালিয়ে গিয়েছিল, যেটা খুবই দুর্বল থেকেছিল মানুষের যুক্তি। আমার বক্তব্য হচ্ছে যে ঘৃণ্য অপরাধ, কিন্তু ঘৃণ্য অপরাধের জন্য যে ঘৃণ্য অপরাধী তাকেও তো একটা তো দেশের আইন কানুন বলে একটা বস্তু আছে। তো এইখানেও তাই, যে একটা কোনো জায়গায় তো থাকবে। বারবার করে এখানে বলা হয়েছে যে সব অপরাধ এখানে হবে নন কগনিজেবল এবং নন বেলেবল, অর্থাৎ এই যে বিলে 19 নম্বর ধারায় বলা হয়েছে এই আইনের অধীনে শাস্তিযোগ্য প্রতিটি অপরাধ কগনিজেবল এবং নন বেলেবল হবে, অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে এবং অভিযুক্ত স্বাভাবিক নিয়মের জামিনের অধিকার পাবেন না। জামিনের সিদ্ধান্ত আদালতের বিবেচনার উপর নির্ভর করবে। এটা কোথাও আশঙ্কার জায়গা তো। দেখো একটা সময় আমরা তখন হয়তো অনেক ছোট, টাডা, আমি আসতে চাইছিলাম সেটাতেই, টাডা আইন, টাডার তো এরকমই ছিল, সেটা সন্ত্রাস দমনের জন্য ছিল, কিন্তু সেখানেও তো কোনো যে মানে আইনি দিকটা রক্ষা কবচ সেটা তো দুর্বল ছিল, এবং সেটা সমালোচনার মুখে পড়েই 95 সালে সেটাকে রিপিল করে দেওয়া হয়, সেই আইন বাতিল হয়। পরবর্তীকালে যে ইউএপিএ অ্যাক্ট ইউপিএ জমানায় তৈরি হয়েছিল, সেখানে যথেষ্ট যাকে গ্রেপ্তার করা হচ্ছে তার একটা আইনি লড়াইয়ের অধিকার, একটা জায়গা ছিল, প্ল্যাটফর্ম ছিল। কিন্তু কথাটা হচ্ছে এটাই যে উদ্দেশ্যটাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে করার কথা বলা হচ্ছে সেইখানে একটা কোথাও আশঙ্কার একটা জায়গা থাকছে। এবং তুমি দেখো একটা কথা যেটা যে সুজন চক্রবর্তী পক্ষে বলছিলেন, সুজনদা বলছিলেন বা অন্য কেউ একজন, যে চিরদিন সবার সমান নাহি যায়, সেটা তো তৃণমূলকে দেখেই বোঝা যাচ্ছে। একেবারে তৃণমূল মনে করেছিল যে আগামী 15 বছরও তৃণমূল থাকবে এবং যা ইচ্ছা তাই করতে পারে। তৃণমূলের একাংশে মনে করে শুরু করেছিল যে তারা যা ইচ্ছা তাই করতে পারে। আজকে সব চিরস্থায়ী বন্ধ। আজকে তারা দেখতে পাচ্ছি কারোর গায়ে ডিম কেউ ছুঁড়ে মারছে, কেউ কেঁচো হয়ে গেছে, এবং ডিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম খাচ্ছেন, একটা মুখ দিয়ে বুলি ফুটছে না। কিন্তু আজকে যদি একটা আইন হয়ে যায় পশ্চিমবঙ্গে, তাহলে তো ধরো আজকে বিজেপি পশ্চিমবঙ্গে আছে, এটা তো গণতান্ত্রিক ব্যবস্থা, 10 বছর পরে নাও থাকতে পারে, তখন তো একইভাবে এই আইনেরই আবার একটা মিসইউজের বা যেটাই হোক অপব্যবহার হতে পারে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। একদম বিজেপি নেতারাই বলছেন এখন চিরদিন কাহারও সমান নাহি যায়। তুমি যেটা বললে এটা তো আবার 10 বছর বাদে কোথাও গিয়ে হতেই পারে। তো এইখানেই একটা উদ্বেগের জায়গা। পারপাস পশ্চিমবঙ্গে যে পরিবেশ হয়েছে সেটাকে শুধরানো, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি না শুধরলে কেউ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবে না, দ্বিমত নেই সেটা নিয়ে কারো। সেটা হচ্ছে পূর্ব শর্ত। পশ্চিমবঙ্গে বিনিয়োগ এবং লগ্নি টানার পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন কায়েম করা। সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছিল। এবং আরেকটা বিল যেটা সোমবার দিন আসছে, যে সম্পত্তি, এই যে কেউ যদি সরকারি সম্পত্তি ধ্বংস করেন, মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল যেটা, হ্যাঁ, এবং বলা আছে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার রয়েছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের নামে বাস ভাঙচুর করে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এই যে ঘটনাগুলো যে সেখানে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হবে, এটা নিয়েও কোনো দ্বিমত নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এটা খালি বলে গিয়েছিলেন, তুমি মনে করে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার করে বলতেন, কিন্তু তিনি করেননি। ওয়াকফ আইনের প্রতিবাদে যখন ভাঙচুর হচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষমতা তার ছিল না, মূলত তার ছিল না, কিন্তু বলেছিলেন, কিন্তু যে সাহস দেখাননি, সেই পলিটিক্যাল উইলও তার ছিল না। ওটা শুধু মুখের একটা ফাঁকা বুলি।
যে সম্পত্তি বাজেয়াপ্ত করবো, ঠিক আছে, কিন্তু এবং এই দুটো বিল তো ইন্টারকানেক্টেড। যাকে সমাজবাদ বিরোধী বলে তুমি দাগিয়ে দিচ্ছ বা তুমি চিহ্নিত করছো, তার সম্পত্তি তুমি করতে পারবে, হ্যাঁ, বাজেয়াপ্ত করতে পারবে। তো ফলে এইখানে কোনো একটা জায়গায় ফান্ডামেন্টাল রাইটের কোশ্চেনটা আসবে। একটা প্রশ্ন উঠবে, আশঙ্কা থাকছে একটা, এই বিলের পরিণতি কি হতে পারে? বিল পেশ হলো সোমবার দিন, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপি সরকারের, বিল হয়তো আরামসে পাসও হয়ে গেল বা কিছু বিরোধীরা করবেন, পাস হয়ে গেল, তার পরিণতি কি হতে পারে মনে হয় তোমার? দেখো, এই বিলের পরিণতি কি হবে আজকের দিনে দাঁড়িয়ে আমার তো পুরোপুরি বলে দেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, এই বিল যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়ে যায় তাহলে এটা রাষ্ট্রপতি অনুমোদনের জন্য যাবে। রাষ্ট্রপতিও যদি এটা অনুমোদন দেন, ডেফিনেটলি তুমি ধরে রাখো যেটা কোর্ট অফ লতে চ্যালেঞ্জ হবে এবং কনস্টিটিউশনাল বেঞ্চের কাছে চলে যেতে পারে। আচ্ছা, কারণ সিপিএম এটাকে ছাড়ার কথা বলছে না, যে ছেড়ে দেওয়ার কথা বলছে না, কারণ না কেউ এটাকে নিয়ে আদালতে চলে যেতে পারে এবং তখন আদালত বিবেচনা করে দেখবে যে এই বিল স্ট্যান্ড করে কিনা। কারণ দেখো, আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অলরেডি ন্যায় সংহিতা রয়েছে, ফৌজদারি আইন রয়েছে, তারপরেও যে রাজ্য সরকারের হাতে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, রাজ্য সরকার চাইলে এরকম একটা বিল করতেই পারে, কিন্তু সেটা কনস্টিটিউশনালি এই ধরনের বিল ভ্যালিড হবে কিনা সেটা কোয়েশ্চেনেবল। হয়তো এটাও হতে পারে যে বাংলায় বাংলায় বিজেপি সরকার জানে যে এই বিল আলটিমেটলি বিধানসভা পাশ হলেও, সুপ্রিম কোর্টে গেলেও এটা স্টাক ডাউন হয়ে যেতে পারে, কিন্তু একটা মেসেজ দেওয়ার জন্য, একটা মেসেজিং এর জন্য হয়তো এটা করছে যে দেখো এরকম কিন্তু হতে পারে, কোথাও সতর্ক করা। হ্যাঁ, তো এটার মধ্যে একটা পলিটিক্যাল মেসেজিংও থাকতে পারে, নোয়িং ফুললি ওয়েল যে আগামী দিনে এটা আদালতে স্টাক ডাউন হয়ে যেতে পারে। এটা জেনে শুনেও আমি বলছি, আমাকে কেউ বলেনি বিজেপি, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যে এটা একটা পলিটিক্যাল মেসেজিং, ইন্ডাস্ট্রিকে বার্তা দেওয়া, ব্যবসায়ীদের বার্তা দেওয়া, সাধারণ মানুষকে বার্তা দেওয়া যে পশ্চিমবঙ্গে আইনের শাসন কায়েম রাখতে শুভেন্দু অধিকারী সরকার যোগী সরকারের মতোই কতটা কঠোর, মডেল, অনমনীয়, এইটা একটা ব্যাপার। এটার পলিটিক্যাল ইম্প্যাক্ট কি হতে পারে তোমার আগামী দিনে মনে হয়? এটা তো বড় সড়ো কিছু। দেখো এইটা তো রাজ্য বিধানসভা পাস করানোর কোনো এই সরকারের কাছে কোনো ব্যাপার না। 208 জন আছে, তৃণমূলের বিদ্রোহীরাও বা কি স্ট্যান্ড নেবে আমরা কিছু জানি না। 208 জন আছে এবং ট্রেজারি বেঞ্চ থেকে লোকে বলছে, মানে কুণাল ঘোষের অভিযোগ বা এরা অভিযোগ হচ্ছে যে ট্রেজারি বেঞ্চ থেকে ইশারা করলে নাকি বিরোধী বেঞ্চ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির ওয়াকআউট করে চলে যাচ্ছে। তাহলে ট্রেজারি বেঞ্চের ইশারায় বিরোধী বেঞ্চেরও হয়তো সাপোর্ট দিয়ে দিল। ফলে এটা সংখ্যার কোনো চ্যালেঞ্জ নেই, কোনোভাবেই নেই, ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হয়, তারপর আমি তো পার্লামেন্টে দেখেছি যে এই ধরনের বিল একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাওয়া উচিত। পার্লামেন্টে নর্মালি কি হয় যে এই ধরনের বিল আনলে একটা কনসালটেটিভ কমিটির কাছে যায়, কনসালটেটিভ কমিটি সেটা পাবলিক ওপিনিয়ন নেওয়ার জন্য এটাকে পুট আপ করে, এটা বিলটা পেশ হওয়ার পর, হ্যাঁ, এবং সেখানে বিশেষজ্ঞদের, সাধারণ মানুষের থেকে ইনপুট নেয়, মতামত নেয়, তারপরে কনসালটেটিভ কমিটি একটি রিপোর্ট পেশ করে বা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। স্ট্যান্ডিং কমিটি এটাকে বিবেচনা করে তার বিলের সংশোধন আনার জন্য কিছু প্রস্তাব করে, সেটা সরকার নেয় বা নেয় না। যদি সরকার নেয় তাহলে সরকার নিজে থেকে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, বিরোধীদের অ্যামেন্ডমেন্ট আনতে দেয় না, নিজেরাই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, বিলে কিছুটা আবার ক্যাবিনেটে পাস করে আবার নতুন করে সংশোধনী প্রস্তাব বিলটা নিয়ে আসে। কিন্তু এইখানে পশ্চিমবঙ্গে দেখো, এই যে একটা কার্যত বিরোধী দুর্বল অবস্থা, ঠিক আছে, আমি মনে করি যে বিরোধী থাকাটাও একটা চেক অ্যান্ড ব্যালেন্স। গণতন্ত্রে খুব এটা প্রয়োজন। বিরোধী নেই, বিরোধী দুর্বল, বিরোধী হামাগুড়ি দিচ্ছে, এইটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কারণ বিরোধীরা থাকা মানে একটা কোথাও একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বাইরে দাঁড়িয়ে বলছেন, সেটাই যদি বিধানসভায় থাকতেন এবং বামেদের বা কংগ্রেসের যদি অন্তত 20 জন 30 জন থাকতো, বিধানসভায় কি দাঁড়িয়ে বলতো, হয়তো বিল পাস করানো ঠেকাতে পারতেন। যেটা বিরোধী কণ্ঠ থাকা দরকার বলে, তো এইটা না থাকাটাও কোনো একটা জায়গায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অসুবিধা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শূন্য করে দিয়ে বিরোধী শটটাকেই দাবিয়ে দিয়েছিলেন এবং মানুষ অনেকেই
সরকারের পদক্ষেপ বা সরকারের যে বা যেভাবে সরকার চলছিল বা যেভাবে রাজ্য চলছিল তাতে অনেকেরই আপত্তির জায়গা ছিল, কিন্তু সাহস করে বলতে পারেননি। সরকারের সেলফ অ্যাসেসমেন্টের জায়গাটাও নষ্ট হয়ে যায়, সেলফ অ্যাসেসমেন্ট আত্মসমীক্ষার জায়গাও থাকে না, মনে করো আমি যা করছি তাই ঠিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো দলের সরকারের আমলাদের কথাই শুনতেন না, তিনি মনে করতেন তিনিই সবকিছু ভালো জানেন, তিনিই শিল্প বোঝেন, তিনিই স্বাস্থ্য বোঝেন, তিনিই শিক্ষা বোঝেন, তিনিই সবকিছু বোঝেন। তো এইখানে বিরোধী শূন্য থাকাটাও বা বিরোধীরা দুর্বল থাকাটাও একটা চ্যালেঞ্জের জায়গায়। দুই হচ্ছে পলিটিক্যালি, দেখো মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে 34 বছর বাম শাসনের ফলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে, এবং আমি তো দেখতে পাচ্ছি যে নতুন প্রজন্ম, তাদের মধ্যে একটা বামপন্থী মনোভাব তৈরি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের থেকেও অতি বাম ছিলেন কিছু কিছু বিষয়, যেভাবে তিনি সামাজিক প্রকল্পের বাস্তবায়ন শুরু করেছিলেন। তো ফলে সেই ভাবনাটা মনের মধ্যে অনেকের রয়েছে। তো বলে এই ধরনের লাগাতার পদক্ষেপ করলে যে তাহলে একটা নেতিবাচক প্রভাব পলিটিক্যালি পড়তে পারে। এর ইতিবাচক প্রভাব আছে, কেউ কেউ মনে করতে পারেন যে হ্যাঁ সরকার যা করছে ঠিক করছে, হয়তো গভীরে গিয়ে বিশ্লেষণও করবেন না। হয়তো আজকের এই যে আলোচনা দেখে তুমি হয়তো 100খানা কমেন্ট এটাও পেতে পারো যে আপনারা যা বলছেন ঠিক বলছেন না। আমার এটা অভিজ্ঞতা আছে, যখন ওই হায়দ্রাবাদের ঘটনা নিয়ে আমি যখন করেছিলাম, তখন প্রচুর কমেন্টে এসে লোকজন সমালোচনা করে গেছিলেন যে ক্যাঙ্গারু কোর্টের মধ্যে যা করছে ঠিক করছে, ওই যে এনকাউন্টার করে দিয়ে ঠিক হয়েছে, এটাই করা উচিত ছিল। পাবলিক একটা কমন পারসেপশন আছে, ঠিক আছে করে দাও। তো কিন্তু এইভাবে তো হয় না। দেশের সংবিধান আছে, দেশের আইন আছে, দেশের আদালত আছে। তো কিন্তু আমি যেটা বলতে চাইছি পলিটিক্যালি, যে এই যে একটা বামপন্থী মানসিকতা মানুষের মধ্যে এখনো রয়ে গেছে, সেখানে যে আজকে দেখো হকার উচ্ছেদ নিয়ে আমিও মনে করি যে জোর করে সরকারি জায়গায় দখল করে হকার থাকাটা এটা বাঞ্ছনীয় না। বহু স্টেশন আছে, রেল স্টেশন আছে যেখানে মানুষের হাঁটার জায়গা নেই, কিন্তু একই সঙ্গে তুমি দেখো, এটাকে তুমি অস্বীকার করতে পারবে না যে হকার উচ্ছেদ নিয়ে প্রচুর মানুষ সহানুভূতিশীল, যে মনে করছে আরে এতগুলো লোকের জীবিকা চলে যাবে, তার বাড়ি পরিবার সন্তান, হয়তো তারা ডেলি কমিউট করেন না, তাদের হয়তো ওই বাড়িপুর থেকে লোকাল ট্রেনে শিয়ালদা আসতে হয় না, তাকে ওই অসুবিধাটাও ভোগ করতে হয় না। কিন্তু তাকে উল্টোডাঙ্গা স্টেশনে যাওয়ার পথে ওই যে কাদা ফাদা পরিষদ দিয়ে উপরে উঠতে হয় না, ফলে তিনি হয়তো বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি কি অবস্থা, বা তিনি হয়তো কবে যে শেষ ওই ধর্মতলার যে ফুটপাথ দিয়ে হেঁটেছেন গ্র্যান্ডের সামনে দিয়ে, তার তিনি হয়তো স্মরণ করে বলতে পারবেন না যে কত বছর আগে গেছিলাম। কিন্তু সব বলার পরেও, এটা দেখার পরে একটা অংশ মানুষের মধ্যে তো সহানুভূতি জাগছে যে এতগুলো মানুষ, তাদের জীবিকার কি হবে, তাদের পরিবার কি খাবে, তাদের ছেলেমেয়েরা কি পড়াশোনা করে কোথা থেকে পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলছেন যে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবে, বিকল্প জমি দেবে, বিকল্প বাজারের ব্যবস্থা করবে, অব্যবহৃত জায়গা বাজারকে সেগুলো সচল করার চেষ্টা করবে, সরকার হকারদের উৎসাহ ভাতা দেবে ইত্যাদি বলছেন। কিন্তু তারপরেও তো কোথাও একটা সহানুভূতি কাজ করছে অবশ্যই, শ্রেণীর মধ্যে রয়েছে। এবং সেইটা প্লাস ধরো যে তুমি আজকে যে ঝাড়াই বাছাই হচ্ছে অন্নপূর্ণা যোজনায়, সঙ্গত কারণেই হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে যার পারিবারিক আয় মাসে 1 লক্ষ টাকা, তারা পাবেন না যুব বেকার ভাতা। তো এটা তো সঙ্গত, যাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকা, কিন্তু যারা পাচ্ছিল তাদের পাওয়াটা বন্ধ হয়ে গেল, তাহলে তারা একটা অসন্তোষ তৈরি হয়। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার পাবেন ভাবছিলেন, একটা অংশ পুরো বন্ধ হয়ে গেল, 1500 টাকাটা শূন্য হয়ে গেল 3000 টাকার জায়গায়। তো বা এই যে ধরনের ঘটনা, এই যে ঘটনাগুলো পরপর সুতোয় গা থেলে, তাহলে যেমন একটা পজিটিভ জিনিসও আছে যে সরকার ইন্ডাস্ট্রি আনতে চাইছে, সরকার লগ্নি আনতে চাইছে, সরকার কর্মসংস্থানের সুযোগ করতে চাইছে, এটা যেমন একটা ইতিবাচক দিক, তেমন একটা তার উল্টো দিকও আছে রয়েছে। ঠিক আছে, এবং এর যে একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট বা রাজনৈতিক প্রভাব, তাও অতীতে 2003 সাল পর্যন্ত বা 2004 সালে গোড়া পর্যন্ত বাজপেয়ী সরকার গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হচ্ছে, এবং আমি তো দেখেছি যে দিল্লিতে এবং সংলগ্ন এলাকায় নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদ, গুড়গাঁও র্যাপিড ডেভেলপমেন্ট,
ঠিক আছে? তো একটা ইন্ডিয়া শাইনিং বলা হচ্ছিল, এবং সত্যি কেউ ভাবতেও পারেনি যে বাজপেয়ী সরকারের ওই নাম্বার অফ সিটস কোথায় তলানিতে 115 এসে দাঁড়াবে। ঠিক আছে, ওপর থেকে বোঝা যায়নি, একটা চকচকে ব্যাপারই দেখা গেছে। তার ফলে আমার মনে হয় যে লগ্নি এবং বিনিয়োগ টানা পশ্চিমবঙ্গের জন্য জরুরি। কর্মসংস্থান, পশ্চিমবঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গে আইনের শাসন কায়েম থাকবে, তোলাবাজি সিন্ডিকেটরা চলবে না, এটাও অত্যন্ত জরুরি। কিন্তু কোথাও একটা ব্যালেন্স দরকার, একটা ভারসাম্য দরকার। শুধু যদি এটা পলিটিক্যাল মেসেজিং এর জন্য হয়, তাহলে যদি সরকার মনে বা বিজেপি ভেতরে মনে থাকে যে এটা তো একটা মেসেজিং, পলিটিক্যাল মেসেজিং, এবং এটা ইন্ডাস্ট্রির উদ্দেশ্য বার্তা, এটা পরবর্তীকালে হয়তো স্টাক ডাউন হয়ে যাবে, কিন্তু আপাতত একটা পলিটিক্যাল পারপাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস বা একটা যে সমাজ বিরোধী গুন্ডা বলে যাদেরকে সমাজে যারা চিহ্নিত তাদেরকে ভয় পাইয়ে দেবে এবং রেস্ট্রেন করবে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবে, তাহলে ঠিক আছে। কিন্তু এটা যদি সত্যি ইমপ্লিমেন্ট হওয়া পশ্চিমবঙ্গে শুরু হয়, তাহলে এর বিরোধিতাও পশ্চিমবঙ্গে অনিবার্য এবং অবধারিতভাবেই হবে। সে পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের নতুন ব্লক ঋতব্রত শিবির তারা সক্রিয় হোক বা তারা নিষ্ক্রিয় থাকুক, যাই থাকুক না কেন, মানুষেরও এখন আগের তুলনায় অনেক বেশি বিবেচনা ক্ষমতা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে ইনফরমেশন অনেক বেশি সহজলভ্য হয়েছে, মানুষ তার মোবাইলে পৌঁছে গেছে সবকিছু বিষয়। মানুষের যেহেতু যত তথ্য আসে, যত মানুষ পড়ে, তত মানুষ জানে, তত মানুষের মতামত একটা তৈরি করার ক্ষমতাও বেড়ে যায়। তার ফলে সেইটা সবকিছু মাথায় রেখে আমার মনে একটা ভারসাম্য একটা জরুরি। এবং দেখো, আমি একটা ছোট্ট কথা শেষের দিকে তুমি চলে এসছি, এরপরে কথা বাড়ানোর কোনো মানে নেই। তা সত্ত্বেও আমি বলছি যে আইনের শাসন বারবার বলছেন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন, বিজেপির রাজ্য সভাপতিও বলেছেন, তারপরেও তারা এই যে ডিম ছোড়া বন্ধ করা বা কোমরে দড়ি দিয়ে, পুলিশ নয় সাধারণ মানুষও এখন এই যে তৃণমূলের যারা, তাদের আইনের পথে না নিয়ে হচ্ছে যে কোমরে দড়ি দিয়ে পার্টির লোকেরা বা সাধারণ মানুষ ঘোরাচ্ছে বিভিন্ন, কোচবিহারের ছবি দেখা যাচ্ছে, বর্ধমানে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গাতে এই ছবিগুলো। কোথাও মনে হয় এটাও একটা বন্ধ করার জায়গা, যেখানে মুখ্যমন্ত্রী সদিচ্ছা রয়েছে, বিজেপি রাজ্য সভাপতি বলছেন, সেখানেও একটা প্রশ্ন কিন্তু যে বারবার যে এটা তো কোথাও গিয়ে দেখো, এই ধরনের ঘটনায় সমাজের একটা অংশ তালি দেবে, কিন্তু সমাজের আর একটা অংশ মনে করবে যে এটাও এবার বন্ধ করা উচিত। তুমি তো দেখতে পাচ্ছ, তুমি বাড়ি থেকে বেরিয়ে তুমি নিজের গাড়িতে আসো, বা তুমি যদি আজকে কালকে রবিবারে সকালবেলা বাজারে যাও, তাহলে আমি তো বাজারে 2 ঘন্টা কাটাই রোববার সকালবেলা। ঠিক আছে, তুমি বলেছিলে শুধু কথা বলার জন্য আর কি, পাবলিকের পালস কি ভাবছে তারা বা কিছু। হ্যাঁ, কারণ তুমি ওখানে যদি আড্ডা দাও বাজারে, তাহলেও তুমি 10টা লোকের সাথে কথা বলো। ঠিক আছে, তো নির্বাচনে অনেক রসদও পেয়েছে। হ্যাঁ, পাবলিক পাস জানা যায়। ঠিক আছে, যেখানে ধরো আমি যে ভদ্রলোক আমাকে যার দোকান থেকে আমি আলু পেঁয়াজ ইত্যাদি কিনি, এবং তিনি ওই শুধু তার আলু পেঁয়াজ ডিম এবং রসুন আদা একটু বিক্রি করেন, আমাকে সেদিনকে বলছিল যে একটা বাড়ি বানাচ্ছিলাম, বাড়ি বানাতে পারিনি এই সিন্ডিকেটের চক্করে, এবার ওই কাজটা হাত দেবো, ওদের কাছ থেকে বালি নিতে হবে, ওর কাছ থেকে সিমেন্ট নিতে হবে। তার মানে কি, তার তো রাগ ছিল, অ্যান্ড হি ইজ হ্যাপি। এই যে পরিবর্তনের পরে, বা আমি যার কাছে ফল নিই, তিনি বলছিলেন আমাকে একদিন, আরে এ তো মনে হচ্ছে এমএলএ ফাটাকেষ্ট, এ তো সিনেমার মতো সরকার চলছে। হ্যাঁ, তুমি বলছিলে প্রথম দিকে, তাই না? এই তো একেবারে মাটির একটা ফিডব্যাক, এই ফিডব্যাকটাও তো থাকা জরুরি। আবার তুমি দেখো যে এই যে আমি যেখানে যাই সেই বাজারে, তুমি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও আসেন, আবার কর্পোরেটে চাকরি করেন এরকম ভদ্রলোকও আসেন, তো সেখানে টুকটাক কথাবার্তা হয়। তার ফলে মানুষের পালসটা বোঝা যায়। তাতে দেখা যাচ্ছে যে দুটো মতামত সমান্তরাল ভাবেই আছে। এবার কোনটা বেশি কোনটা কম আমার ওইটুকুনি স্যাম্পল সাইজে বোঝা সম্ভব না। তাও একটা রোববারে সকালবেলা বাজারের ওইটুকুনি স্যাম্পল সাইজে আমি বলতে পারবো না, কিন্তু দুটো যে মত সমান্তরাল রয়েছে সেইটুকুনি অন্তত বোঝা যায়। সেটা হচ্ছে, একটা দিক হচ্ছে যে এই যে ডিম ছোড়া বলছে, ঠিক করছে, এরা প্রচুর অন্যায় করেছে, অত্যাচার করেছে, এরা পাড়ার ক্লাবে পার্ক দখল করে নিয়েছে, বাচ্চারা খেলতে পারেনি। ঠিক আছে, তারপরে তো অন্যান্য রকম অত্যাচার। আবার আর একটা অংশ বলছে যে না, এবার যা হয়ে গেছে, এবার এটা থামা উচিত, এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা আর দেখতে ভালো লাগছে না। এইটাও কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গের ইমেজটাকে খারাপ করছে। ইভেন আমার দিল্লি সাংবাদিক বন্ধুরাও অনেকে বলছিলেন যে হ্যাঁ,
এতদিন ধরে তো যা হয়েছে হয়েছে, এবার এটাও কিন্তু দেখতে ভালো লাগছে না, এটাও এবারে বন্ধ হওয়া উচিত। ফলে দেখো দুটো মতই রয়েছে। এবার আমারও মনে হচ্ছে যে দেখো আমরা চাই যে মানে এই যে মানে জনতার দরবারে তার শাস্তি, তাকে নিয়ে ঘোরানো, তুমি যেগুলো বলছো সোশ্যাল মিডিয়া খুললেই বা ডিম ছোড়া, এইটারও এবারে একটুখানি বন্ধ হয়ে যাওয়া উচিত। এবং এবার একটা সুষ্ঠু একটা মানে শান্তির পরিবেশ, কারণ ডিম ছোড়াটাও কিন্তু সুষ্ঠু পরিবেশের লক্ষণ হতে পারে না, ঠিক আছে? তাহলে এগুলো বন্ধ করে পশ্চিমবঙ্গ এবার একটা ডেভেলপমেন্ট, একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া, শিক্ষার অগ্রগতি, কারণ গত 10-15 বছরের শিক্ষার যে কি পশ্চিমবঙ্গের ভয়াবহ ক্ষতি হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আমার আর ব্যাখ্যা করার দরকার নেই, ঠিক আছে? তো সেগুলো ইভেন খেলাধুলো, ঠিক আছে, সব জায়গায় তো একটা তৃণমূলী ব্যাপার ছিল। মানে আজকে আমরা আলোচনা করছিলাম কোথাও যে এই যে দুর্গাপুজো, ঠিক আছে, এই যে দুর্গাপুজো অনেক জায়গায় ছোট মানে তার স্কেল ডাউন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে দুর্গাপুজো মানেই ছিল তৃণমূলের দুর্গাপুজো, মানে বলতে নেই, মানে সব পুজো নয় হয়তো, কিন্তু কিছু পুজো, কিন্তু অধিকাংশ বড় পুজো তৃণমূলই দখল করে নিয়েছিল, তার জাঁকজমক সর্বত্র বিরাজমান। তো এই গদগদে ব্যাপার থেকে বেরিয়ে এসে একটা পরিচ্ছন্ন শান্তিপূর্ণ পরিবেশ, এবং পশ্চিমবঙ্গের একটা ইন্টেলেকচুয়াল একটা স্ট্রেংথ আছে, ঠিক আছে, শিল্প, সাহিত্য, সিনেমা সব মিলিয়ে, তো সেই জায়গাটা একটা কোথাও একটা আবার পশ্চিমবঙ্গ ঋতগৌরব ফিরে পাবে, যেটা আমরা বারবার করে বলি। এটা শুনতে খুব মানে অতিশয় নাটকীয় হয়তো কারো লাগতে পারে, কিন্তু যে একটা লস্ট গ্লোরি, সেটা যে ফিরে পাওয়া, ঠিক আছে, এই বাসনাটাও তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে আছে। তো সেইটা একটা কাম্য, হারানো গরিমা ফিরে পেতে কে না চায়, সেখানে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ আমার মনে হয় সরকার একেবারে, এবং আইনের শাসন কে না চায়। এরপর আর আলোচনা দীর্ঘায়িত করার কোনো বিষয়ই নেই। এবং আপনারা এই ডিটেলসটা শুনলেন, কোথায় আশঙ্কার জায়গা এই বিল, সোমবার আসার পরে এই বিলের পরিণতি কী হবে সে তো তারপরেই বোঝা যাবে। আপাতত আপনারা কিন্তু এই বিলটা সম্পর্কে তো কিছুটা অবগত হলেন, কী বিল আসতে চলেছে। আপনারাও কমেন্ট বক্সে জানান যে আপনারা কি বলতে চাইছেন, আপনারা কি চাইছেন, এর সমর্থন বা কোথাও গিয়ে এটা নিয়ে আশঙ্কা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে কিনা, আপনারা ডিটেলসে জানান। আজ এ পর্যন্তই। সব খবর, সঠিক খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।